আসসালামু আলাইকুম। ভয়েসের আরও একটি লেকচার আপনাদের স্বাগতম। গত লেকচারের মাধ্যমে আমরা ভয়েস কাকে বলে এবং এর ক্লাসিফিকেশনগুলো দেখার চেষ্টা করেছিলাম। তো আপনারা যদি আগের লেকচারটা কেউ মিস করেন, ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে আমি সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে চাইলে দেখে আসতে পারেন। এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, যে কিভাবে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস খুব সহজে আইডেন্টিফাই করা যায়। তো আজকের লেকচারটা আমরা দেখি যে বেসিক রুলসগুলো আমরা দেখব, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের কি কি দরকার এবং কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো শুরুতেই আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এই তিনটা এলিমেন্টস চেনা লাগবে আমাদের। আর মজার বিষয় হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই তিনটা এলিমেন্টসই হচ্ছে আপনার পাশাপাশি থাকে। যদি আমরা ভার্বকে প্রশ্ন করি কে অথবা কারা দ্বারা, কে অথবা কারা দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে যেই উত্তরটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। আবার যদি অবজেক্টে প্রশ্ন করি কি অথবা কাকে দ্বারা, তাহলে কি পাবো, মানে ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কি অথবা কাকে দ্বারা, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। কি দ্বারা প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, কাকে দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। এখন হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম, যেটা আমাদের ভয়েসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক স্টুডেন্টরা এই প্রশ্নগুলো করে থাকে। সাবজেক্ট এবং অবজেক্ট, যেমন আই এর অবজেক্ট হচ্ছে মি, উই এর অবজেক্ট হচ্ছে আস, ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, তারপরে দে হইলে হবে দেম, হি হিম, শি হার, ইট ইট, এবং নাউন হলে সেটার অবজেক্ট এবং সাবজেক্টিভ ফর্ম কি থাকে, সেম। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা নোট করে রাখবেন। তার পরবর্তীতে যে বিষয়গুলো আমাদের দরকার সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আপনাদের এখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট যে বিষয়গুলো আপনাদেরকে দেখাইছি, এই বিষয়গুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করব রুলসের মধ্যে, সেই বিষয়টা আপনাদের একটু পরেই দেখাচ্ছি, খেয়াল করুন। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যে অক্সিলারি ভার্বগুলো দরকার, সেটাই আমরা এখন দেখি। তো এখানে খেয়াল করুন যে টেন্স তো অবশ্যই আপনাদের জানা দরকার। তো টেন্সের লেকচারও যারা করেন নাই, বা হচ্ছে টেন্স সম্পর্কিত যদি আপনাদের কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনারা আগের লেকচারটা দেখতে পারেন, টেন্সের যেই লেকচারটা আমি দিয়েছি। তো এখন খেয়াল করুন, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, ইনডিফিনিট হলে অক্সিলারি ভার্ব হবে এম, ইজ, আর। আর পাস্টের ক্ষেত্রে হবে ওয়াজ এবং ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার। আর এইখানে অবশ্যই আমি শ্যাল ব্যবহার করব না। ফিউচারের ক্ষেত্রে আপনাদের যদিও আমি স্ট্রাকচারের মধ্যে দেখাইছিলাম যে শ্যাল হয়, তবে আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, শ্যাল শুধুমাত্র ফার্স্ট পারসনের সাথেই যায়, অর্থাৎ আই শ্যাল হইতে পারে এবং উই শ্যাল হইতে পারে, আদারওয়াইজ অন্য কোনো পারসনের সাথে কি হবে না, শ্যাল হবে না। তো সেক্ষেত্রে এই উইলটা আবার হচ্ছে সবার সাথে, যেমন আই উইলও হইতে পারে, উই উইলও হইতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আমি শ্যালটাকে সম্পূর্ণ বাদ দিয়ে শুধু উইলটা ব্যবহার করার জন্য আপনাদেরকে বেশি প্রেফার করব। তো খেয়াল করুন,
এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদের কি কি অক্সিলারি ভার্বগুলো দরকার সেটার একটা লিস্ট। অর্থাৎ আপনাদের আরেকটা বিষয় হচ্ছে প্রশ্ন থাকতে পারে যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কেন আমি এখানে স্ট্রাকচারটা অ্যাড করি নাই। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসটা খুবই কম ব্যবহার করা হয়, স্ট্রাকচার যদিও আছে তো কিন্তু আপনাদের কোনো পরীক্ষাতে বা বিভিন্ন কখনো এটা দেখা যায় না। তো সেক্ষেত্রে আপনাদের এতটুকু জানা থাকলেই হবে। তো এই বিষয়টা খেয়াল করুন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের ভয়েস করার জন্য আমাদের কি কি অক্সিলারি ভার্ব দরকার? অ্যাম ইজ আর। তো অ্যাম ইজ আরের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, আবার যেহেতু উইল এবং শ্যালের পরে বেস ফর্ম হয় তাই হয়েছে এখানে বি। আর এখানে খেয়াল করুন কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যাম ইজ আর ঠিকই আছে, শুধুমাত্র বিং যুক্ত হয়েছে, ওয়ার বিং এবং এখানেও বিং যুক্ত হয়েছে। আর পারফেক্টের ক্ষেত্রে দেখুন হ্যাভ এবং হ্যাজ যেহেতু থাকে এরপর আবার বিন হয়েছে। তো এই বিষয়গুলো যদি আপনাদের আরও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমি বলবো যে টেন্সের যেই বেসিক যে রুলসের যে স্ট্রাকচারগুলো আমি দেখানোর চেষ্টা করছি সেটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা বিষয় যে আপনাদেরকে বলছিলাম বি ভার্বের পরে V3 হলে তবেই সেটা কী হবে? প্যাসিভ ভয়েস। তো এইখানে প্রত্যেকটা ক্ষেত্রেই খেয়াল করুন অ্যাম ইজ আর কিন্তু বি ভার্ব, ওয়াজ আর বি ভার্ব এবং বি পরেরটা খেয়াল করুন বিও কিন্তু একটা বি ভার্ব। আবার অ্যাম বিংও কিন্তু 8টার মধ্যে একটা। আবার হ্যাভ বিন এবং হ্যাজ বিন অর্থাৎ প্যাসিভের জন্য এখানে বিন আমাদের কিন্তু দরকার, অর্থাৎ বিন ছাড়া কি হইতে পারে না, পারফেক্টের V3টাও মানে হচ্ছে বি ভার্বের V3 হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে হ্যাভ বিন এবং হ্যাজ বিন হয়েছে, অর্থাৎ যেই 8টা বি ভার্ব আপনাদেরকে দেখাইছি এই আপনাদের এই বক্সের মধ্যে কিন্তু আপনারা ওই 8টা বি ভার্বই পাবেন, যেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের প্রয়োজন। আচ্ছা, এখন খেয়াল করুন বেসিক রুলস অফ ভয়েস। বেসিক রুলস অফ ভয়েস, এই বেসিক রুলসটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের যে কোনো ভয়েসের ক্ষেত্রেই এই রুলসটা আপনাদের দরকার। তো খেয়াল করুন শুরুতে আমরা কিছু বিষয় মানে মনে রাখবো, সেটা হচ্ছে স্টেপসগুলো খেয়াল করুন। প্রথমেই হচ্ছে আমাদের যেই কাজটা করতে হবে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, এবং তৃতীয়ত হচ্ছে V3, চতুর্থত হচ্ছে 4 নাম্বার স্টেপ হচ্ছে বাই। প্রিপোজিশন ব্র্যাকেটে লিখলাম কারণ অনেক ভার্ব আছে যেই ভার্বের সাথে শুধুমাত্র বাই হয় না, অন্য কোনো প্রিপোজিশনও থাকে, সেজন্য হচ্ছে এটা লিখে দিলাম আপনাদের। এবং 5 নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। তো এই হচ্ছে আপনাদের বেসিক রুলস অফ ভয়েস। তো এইখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে অ্যাড করে দেই, সেটা হচ্ছে ব্যক্তিবাচক তো এখানে লাল কালিতে আপনাদের মার্ক করা আছে। তো এইখানে হচ্ছে এক্সেপশনাল দুইটা বিষয়, সেটা কখন হবে? যদি কোনো সেন্টেন্সের মধ্যে ডাবল অবজেক্ট অথবা ফ্রেজ থাকে তবেই কি হবে, এই রুলসটা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে একটু মনে করা দেয়, সেটা হচ্ছে মডাল প্লাস বি হবে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি মডাল অক্সিলারি ভার্ব থাকে, মডাল অক্সিলারি ভার্ব যুক্ত কোনো সেন্টেন্স যদি আমরা পাই, সেটাকে যদি প্যাসিভ ভয়েস করতে চাই তখন সেই ক্ষেত্রে আমাদের কি ধরনের অক্সিলারি ভার্ব দরকার, সেটার জন্য হচ্ছে ওই মডাল অক্সিলারি ভার্বের পর আমরা বি ইউজ করব। এরপর হচ্ছে বাকি ফর্মুলাটা আমরা যদি দেখি তাহলে এই বিষয়টাও আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, একটা উদাহরণ দিই আপনাদের, খেয়াল করুন। আই ইট রাইস। এখন
এটাই হচ্ছে সমস্যা যে ভাই এত সহজ উদাহরণ কেন। আপনাদের এই সহজ উদাহরণটা দিচ্ছি যাতে এই রুলসটা সম্পূর্ণ আপনাদের মনে থাকে, অর্থাৎ মুখস্থ করতে না হয়। তো খেয়াল করুন, এখানে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, এটাকে 1 নম্বর স্টেপে কি বলছে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট এই সেন্টেন্সের মধ্যে কি আছে, রাইস। যদি একটা মাত্র অবজেক্ট থাকে তাহলে তো কোনো কথাই নাই, সেটাকেই নিয়ে আসবো রাইস। এরপরে খেয়াল করুন, টেন্স ও পার্সন অনুযায়ী কথাটার মানে আপনাকে বুঝতে হবে। টেন্স চিনতে হবে আপনাকে এবং পার্সনটা দেখতে হবে যে সেটা কোন পার্সন আছে। তাহলে টেন্স হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, বুঝতে পারলাম, এবং পার্সনটা কি, রাইস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। তো থার্ড পার্সন সিঙ্গুলার কিভাবে, রাইস হচ্ছে আপনার আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন হচ্ছে সবসময় কি হয়, সিঙ্গুলার। তো যাই হোক, আনকাউন্টেবল নাউন কাকে বলে, যে সকল নাউন বাস্তব জীবনে গণনা করা হয় না বা যায় না। এখানে দুইটা কথা, বাস্তব জীবনে আমরা গণনা করি না, যেমন রাইস যদি আপনি যদি ভাত গুনতে চান বা চাল গুনতে চান একটা একটা করে, এটা গোনা যায়, বাট কিন্তু আমরা বাস্তব জীবনে এটা কি গণনা করি না। আবার হচ্ছে ওয়াটার মানে পানি, তো পানি কিন্তু গণনা করা যায়ই না। তার মানে এই দুইটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, যে সকল নাউন বাস্তব জীবনে গণনা করা হয় না বা যায় না তাদেরকেই বলা হয় আনকাউন্টেবল নাউন। আর এই আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার, তাই এখানে হবে ইজ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু ছিল। তো আপনাদের এই 2 নম্বর যে স্টেপটা আছে, সেই স্টেপটা যদি আপনাদের ভালো মতো বুঝতে চান, অবশ্যই সেই বক্সটা একটু আগে যেটা দেখাইছি সেই বক্সটা আপনাদের কি করতে হবে, ভালো মতো খেয়াল করতে হবে। আর 1 এবং 5 এই দুইটা বিষয় আপনাদের যে শুরুতে যে বলে দিয়েছি সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর পাস্ট পার্টিসিপল ফর্মগুলো, এটা হচ্ছে টেন্সের একটা বিষয়, যে ভার্বের ফর্ম আছে বিভিন্ন, এইগুলা আপনারা বিভিন্ন বইতে দেখতে পাবেন। আচ্ছা যাই হোক, রাইস ইজ, তারপরে 3 নম্বরের স্টেপটা কি, 1 নম্বরের স্টেপ 2, তারপরে 3 হচ্ছে V3 E10, 3 নম্বরের স্টেপ। তারপরে 4 নম্বরের স্টেপ হচ্ছে বাই, 5 নম্বরের স্টেপ হচ্ছে সাবজেক্টের অবজেক্ট। খেয়াল করুন, প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাদের এখানে মিলে গেছে। তো আরো কয়েকটা উদাহরণ দেই। উই ইলেক্ট হিম আওয়ার ক্যাপ্টেন। তো এই সেন্টেন্সের মধ্যে একটা বিষয়, উই ইলেক্ট, আমরা ইলেক্ট করেছি, মানে হচ্ছে ইলেকশন বলি, ওটা হচ্ছে নাউন, আর ইলেক্ট হচ্ছে এখানে ভার্ব, নির্বাচন করেছি বা নির্বাচিত করেছি আমরা হিম, তাকে। এই তাকের উত্তরটা যদি ভার্বকে প্রশ্ন করেন, তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে এই তাকে পাওয়া যায়। তাকে আমরা নির্বাচিত করেছি, কাকে নির্বাচিত করেছি, তাকে। এখন যদি আবার কি দ্বারা প্রশ্ন করেন, কি নির্বাচিত করেছি, আওয়ার ক্যাপ্টেন। কি দ্বারা প্রশ্নগুলো হচ্ছে আওয়ার ক্যাপ্টেন পাওয়া যায়। এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে ব্যক্তিবাচক কাকে দ্বারা প্রশ্ন করার পরে পাইছি, এবং দ্বিতীয়টা হচ্ছে বস্তুবাচক কি দ্বারা প্রশ্ন করার পরে পাইছি। এখন মাশরাফি হচ্ছে আমাদের কি জাতীয় দলের ক্যাপ্টেন। তো এই ক্যাপ্টেন শব্দটা হচ্ছে বস্তুবাচক, কিন্তু মাশরাফি হচ্ছে ব্যক্তিবাচক। যেমন আমাদের স্কুলের বা হেডমাস্টার, ওই হেডমাস্টার হচ্ছে তার পদমর্যাদা, সে হচ্ছে বস্তুবাচক, কিন্তু এই ব্যক্তির যে নামটা সেটা হচ্ছে কি ব্যক্তিবাচক। তো এইখানে আপনাদের খেয়াল করতে হবে যে আমরা দুইটা অবজেক্ট থাকলে ব্যক্তিকে প্রায়োরিটি দিব বেশি, অর্থাৎ প্রাধান্য আমরা কাকে দিব, ব্যক্তিকে। বস্তুর থেকে ব্যক্তিকে আমরা বড় করে দেখব। তো এখানে হিমটাকে যদি আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি তাহলে কি হবে, হি। খেয়াল করুন, এখানে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। সেকেন্ড অপশনে কি আছে, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই হির সাথে হবে ইজ। তারপরে দেখুন, খেয়াল করুন 3 নাম্বারের স্টেপটা কি আছে, V3। এখন এই 3 নাম্বার স্টেপের সাথে আবার আছে বস্তুবাচক অবজেক্ট অথবা ফ্রেজ। বস্তুবাচক অবজেক্ট অথবা ফ্রেজ যদি থাকে তাহলে সেটা কি করতে হবে, আমাদের লিখতে হবে। তাহলে বস্তুবাচক অবজেক্ট তো অবশ্যই আছে আওয়ার ক্যাপ্টেন। তাহলে এটা 3 নাম্বার রুলসের মধ্যেই পড়বে, মানে স্টেপের মধ্যে পড়বে। 4 নাম্বার স্টেপ হচ্ছে বাই। তারপরে 5 নাম্বার স্টেপটা কি, সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট ছিল উই, হয়ে যাবে আস।
এটা 5 এবং এটা 4। তো ডাবল অবজেক্ট থাকলে বা যদি মাত্র একটা মাত্র অবজেক্ট থাকে তাহলে কিভাবে করা যায় বা ফ্রেজ করা যায়, থাকলে কিভাবে আমরা ভয়েস করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এই বিষয়টা এতটুকু যদি আপনারা ফলো করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করুন, আরেকটা উদাহরণ দিচ্ছি আমি। তো এখানে একটা সেন্টেন্স আমি লিখলাম, সেটা হচ্ছে দ্য হলি মান্থ অফ রামাদান গিভস আস অ্যান অপরচুনিটি টু রিশেপ আওয়ার লাইফ। তার মানে এই একটা বড় একটা সেন্টেন্সের মধ্যে খেয়াল করুন, সাবজেক্ট ভার্ব অবজেক্টকে আপনার আইডেন্টিফাই করা লাগবে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কি? গিভস। আর আপনাদেরকে অবশ্যই মানে জানা আছে যে ভার্বের আগে কি থাকে? সাবজেক্ট। তার মানে ভার্বের আগে কি আছে? এই পুরাটাই হচ্ছে সাবজেক্ট। দ্য হলি মান্থ অফ রমাদান কি করেছে? দিয়েছে। কাকে দিছে? কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা আস পাই। কি দিয়েছে? কি দেয়? কি দ্বারা প্রশ্ন করলে হচ্ছে আমরা অ্যান অপরচুনিটি টু রিশেপ। কেন দেয়? তার মানে এটা হচ্ছে একটা ফ্রেজ। ফ্রেজ কাকে বলে? A group of words without any subject and finite verb is called phrase। অর্থাৎ একগুচ্ছ শব্দ যেখানে কোনো সাবজেক্ট থাকবে না এবং ফাইনাইট ভার্ব থাকবে না, তাকেই বলা হয় কি? ফ্রেজ। তো খেয়াল করুন, এটাকে যদি আমরা প্যাসিভ করি, মূল কাজটা কি? প্রথমে আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। এখন দুইটা অবজেক্ট থাকলে কাকে প্রায়োরিটি দিব? ব্যক্তিটাকে। তাহলে ব্যক্তি কি আছে? আস। তাহলে এটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করলে হবে উই। তারপরে দ্বিতীয় স্টেপটা কি? টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং উই এর সাথে হবে আর। তারপরে 3 নাম্বার স্টেপ হচ্ছে V3, স্টেপ 1, 2 এবং 3। এখন যে বিষয়টা আছে যে ডাবল অবজেক্ট থাকলে কি V3 পরে লিখবো, যেটা হচ্ছে 3 নাম্বার স্টেপের সাথেই আসবে। তাহলে কি ডাবল অবজেক্টের মধ্যে কি আছে? অ্যান অপরচুনিটি। তার মানে এটা হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে ডাবল অবজেক্টও আছে এবং ফ্রেজও আছে। কোনো সমস্যা নেই, লিখে দেন। এই পুরোটাই হচ্ছে 3 নাম্বার স্টেপের মধ্যে আমরা লিখলাম। এরপর হচ্ছে বাই লিখব, যেটা স্টেপ হচ্ছে 4। তারপরে লিখব সাবজেক্টের অবজেক্ট কি আছে, যেহেতু পুরোটাই হচ্ছে সাবজেক্ট, এটার অবজেক্টও কি হবে? সেম, কারণ নাউন। তো ভয়েসটা অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করাটা আপনার কঠিন কিছু না, শুধুমাত্র যদি আপনারা এই স্টেপগুলো ফলো করেন, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারেন। আর মূল যে বিষয়টা দরকার সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এই বিষয়গুলো যদি আপনাদের একটু ভালো মতো মানে খেয়াল থাকে, তাহলে আপনারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসটা খুব সহজেই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী লেকচারে হয়তো বা ভয়েসের আরও বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।